অত্যন্ত সজ্জন এবং সংগ্রামী তথ্যমন্ত্রীর জন্য একটা মেসেজ কিনা আমি জানি না। অর্থাৎ এই সরকারের এইসব ট্র্যাকিং করার জন্যে 3 বছরের বেশি আর দরকার হবে না, এইরকম কোন অ্যানালিসিস আছে কিনা ভাববার বিষয়। এখন এই 3 বছরের পরে ওনারা থাকবেন কি থাকবেন না, সেখানে এই ট্র্যাকিং এর ইনফ্যাক্ট সাংবাদিকতার ভাষায় আপনার সামনে যারা বসে আছেন তারা জানেন, আমরা যেটাকে ফলো আপ বলি। একটা ঘটনা ঘটেছে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে একটা বড় বিশাল একটা সম্ভাবনা তৈরি হয়েছে একটা গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে। সেখানে যে চাপ যেমন করে ভূমিকা পালন করেছে বা করবে, যে প্রতিশ্রুতিগুলো এই গণঅভ্যুত্থানের ভেতরে দিয়ে উত্থাপিত দাবির পরিপ্রেক্ষিতে এসেছে, সেগুলো কিভাবে কে করছে সাংবাদিক যেটাকে ফলো আপ বলে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওনার এটা ট্র্যাকিং করেছে, ইনফ্যাক্ট একটা পরিকল্পিত কাজ। এই কাজটা করার জন্য সিকিউরিটিকে ধন্যবাদ জানাই এবং খুব রাইটলি আপনার একটা সাংবাদিক গ্রুপ তাদের সঙ্গে বৈঠক করেছে। সিকিউরিটির প্রধান কাজ অর্থনীতির দিক থেকে চিন্তা করেন। আমি ওনাদেরকে চিন্তা করতে অনুরোধ করব, যেখানে অনেকগুলো প্রতিশ্রুতি পলিটিক্যাল কতগুলো ইস্যুস আছে, যেগুলো রিফর্মস, ডেমোক্রেটিক রিফর্মস সেখানে না হলে আপনার ইকোনমিক রিফর্মস গুলো হবে না। ফলে পলিটিক্যাল রিপোর্টার্সদের ফোরাম, এমনকি কালচারাল রিপোর্টার্সদের ফোরাম, তাদের সঙ্গে কিছু কিছু আপনারা এগুলো সমন্বিত ধরনের কর্মসূচি গ্রহণ করবেন কিনা ভেবে দেখতে পারেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে, আগেই বলেছি আমাদের এই আজকে যিনি সম্মানিত তথ্যমন্ত্রী অনেকক্ষণ ধরে প্রচার প্রচার করলেন, এদিকে হবার আগে দাদা একটু পছন্দ করেন। এই 2-3 দিন আগে আমি এখনো পর্যন্ত রাতে দেখা হয় ওনার সঙ্গে, বলেছি সামনে কিছুদিন পরে পেলে দেখা নাও হতে পারে, কারণ ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। ওয়াই এইটাকে সাংবাদিকতার দিক থেকে খুব সততার সঙ্গে দেখা যায়। সাংবাদিকতা দুরকম, লিপ্ততার সাংবাদিকতা আর নির্লিপ্ততার সাংবাদিকতা। আপনি যদি এই সমাজের মধ্যে থাকে এবং সমাজের আন্দোলন, মানুষের দুঃখ বেদনা, আনন্দ, অধিকার বোধ, বঞ্চনা, এগুলো যদি আপনার মন এবং মননকে স্পর্শ করে, তখন আপনি তথাকথিত অবজেক্টিভ সাংবাদিক যা হচ্ছে নির্বিকারভাবে লিখে দিয়ে বাড়ি চলে গেলে তো হয় না। কারণ আপনি এই সমাজের অংশ, এই সমাজের ইতিবাচক বিকাশের জন্য, উন্নততর বিকাশের জন্য চারপাশে যারা সংগ্রাম করে, চিন্তা করে, তৎপরতা আছে, সেগুলোকে বাস্তবায়ন করবার আচ্ছা আপনারা যে চুক্তি করলেন, আসলে এই ট্র্যাকিং করা, ফলো আপ করা, ক্রিটিক করা গভর্নমেন্টকে বা অপরাধ প্রতিষ্ঠানগুলোকে যারা একটা সংগ্রামের মধ্য দিয়ে, রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে উঠে আসা দাবির পরিপ্রেক্ষিতে যে সংস্কার কর্মসূচিগুলি সমাজের সামনে এসছে, সেগুলো তারই পরিপ্রেক্ষিতে ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্বাচিত একটা সরকার বাস্তবায়নের দিকে যায় কি যায় না, সেইটা ট্র্যাক করা, তার পক্ষে জনমত তৈরি করা হচ্ছে লিপ্ততার সাংবাদিকতা। লিপ্ততার সাংবাদিকতা যারা লিপ্ত থাকেন, তাদের সঙ্গে পাওয়ারের সম্পর্ক কখনই ভালো থাকে না। লিপ্ততার সাংবাদিকতায় যারা থাকেন, বুদ্ধিজীবীরা যারা থাকেন, তারা অলওয়েজ অপোজিশনাল হন। কারণ কি, এটা ব্যক্তি জহিরুদ্দিন স্বপন কিংবা ব্যক্তি তারেক রহমানের বিষয় না। ক্ষমতা অ্যাজ এন অর্গানিক কনসেপ্ট ইজ অলওয়েজ অ্যাসিমেট্রিক। ক্ষমতা মানে কারোর বিরুদ্ধে বা কারোর উপর প্রযুক্ত হয়। এগেইনস্ট অর ওভার, পাওয়ার ইজ এগেইনস্ট অর ওভার। তাহলে ক্ষমতার উল্টো দিতে থাকে জনগণ, নাগরিকরা। তাহলে এই পাওয়ার এক্সারসাইজ কার বিরুদ্ধে হবে? পাওয়ার এক্সারসাইজটা হবে পাওয়ারফুল ক্লাসের পক্ষে এবং পাওয়ারলেস ক্লাসের বিরুদ্ধে। আপনাকে আমাকে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার, আপনার নির্লিপ্ততার সাংবাদিকতা কোন পক্ষে থাকবেন। ফলে এটা ব্যক্তির ব্যাপার না, বড় বলছে এটা বিমূর্ত ব্যাপার, মূর্তিমান হয়ে ওঠে ক্ষমতা এক্সারসাইজ করার মধ্য দিয়ে। আমি গল্প করি, আমি বলি যে যেমন বিএনপির অনেকের সঙ্গে খুব ভালো সম্পর্ক, 15, 16, 20 বছর ধরে তারা
অপোজিশনাল একটা জায়গার মধ্যে ছিলাম। আর আমার সাংবাদিকতাও যেহেতু অপোজিশনাল, তাদের সঙ্গে তো সত্য থাকবে। তারা যখন ইতিমধ্যেই পাওয়া যায় এই যে আমরা আজকে যে কাজের কথা বলছে, বিভিন্ন সেক্টরে সাংবাদিকতা, এই ট্র্যাকিং করা, ফলো আপ করা, প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাসগুলো আপনার বঞ্চিত করা, তার জন্য জরুরি চাপ প্রয়োগ করা, প্রয়োজনে কিছু ইন্টারাকশন অ্যাক্টিভিজম করে এটা দরকার করবে। সেই ক্ষেত্রে হয়তো ব্যক্তি সম্পর্ক ভালো থাকলেও সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক খুব মধুর হবে বলে লক্ষণে মনে হচ্ছে না। ইতিমধ্যে মাসুম একটা প্রতিশ্রুতির কথা বলেছেন। প্রতিশ্রুতি যদি এইভাবে বাস্তবায়িত হয়, কোনো সুস্থ মানুষ, কোনো লিপ্ততার সাংবাদিক তাদের সঙ্গে সত্য রাখতে পারবে না। আমি বলি, ইদানিং আমি খুঁজছি নতুন ছাত্র আড্ডা দেওয়ার জন্য। 3টা ক্যাটাগরি। একটা হচ্ছে বঞ্চিত বিএনপি, আরেকটা হচ্ছে গুপ্ত আওয়ামী লীগ, আরেকটা হচ্ছে প্রতারিত জাতীয়তাবাদী। 2টা আপনারা বলছেন প্রতারিত জাতীয়তাবাদী। আর আমরা যারা সারা জীবন ওই যে আপনার লিপ্ত অর্থনীতি চর্চা করে সর্বদা বিরোধিতা করে গেলাম, তাদের কথা মনে রাখলেন না? আসছি। তো এই সাক্ষরটা কেন? প্রতারিত জাতীয়তাবাদী আবার কারা? যারা বিএনপিকে সত্যিকার একটা জাতীয়তাবাদী সত্যি মনে করে ভোট দিয়েছে, অথচ দেখেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকার যখন একটা খুবই আপোষমূলক চুক্তি করেছে, সেই চুক্তি যখন জাতীয় স্বার্থের বিরুদ্ধে যায়, বিদেশি কোনো পরাশক্তির পক্ষে যায়, জাতীয়তাবাদ হচ্ছে তার বিরোধিতা করা। লোকেরা যখন দেখছে যে এই বিষয়ে বিএনপি নীরব, তখন তারা প্রতারিত বোধ করছে। এইরকম যারা প্রতারিত বোধ করে কিংবা বঞ্চিত, তাদের সঙ্গে নতুন করে এখন এটা আমি বুঝতে পারছি না পরবর্তী 3 বছরের জন্য করতে হবে না 5 বছরের জন্য সাথে করতে হবে। প্রশ্ন হচ্ছে যে দেখুন, সাংবাদিকতার জন্য তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে ট্র্যাকিংটা অনেকাংশে আমাদেরকে অবৈধভাবে করতে হবে। কারণ রাষ্ট্রের যে আইন, রাষ্ট্রে অন্তত 2টো আইন আছে। আজকে ছোট্ট করে এটা শেষ বলে আমি শেষ করব। একজন সাংবাদিককে জনস্বার্থ পরায়ণ, গণতন্ত্র পরায়ণ সাংবাদিকতার জন্য বেআইনি পথ অবলম্বন করতে হবে। কেন? আমি নিশ্চিত সমস্ত বৈধ পথে এই যে ট্র্যাকিং এর আপনাদের কর্মসূচি বৈধ আইনানুগ পদ্ধতিতে করতে পারবেন না। ওয়াই? 2টো আইনের কথা আমি বলি। একটা সাংবিধানিক, একজন মন্ত্রীকে শপথ নিতে হয় যে কনস্টিটিউশন টেক্সটটা কনস্টিটিউশন দেওয়া আছে, শপথ নিতে হয় মন্ত্রীর হওয়ার আগে। সমন্বয় নিয়েছেন যে তার সামনে রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালনা করার জন্য যে সমস্ত তথ্য আসবে, সেইটা তিনি ওই তার মন্ত্রণালয় চালানোর প্রয়োজন ছাড়া আর কাউকে কারোর সামনে প্রকাশ করবেন না। পাবলিক ইনফরমেশনের প্রধান ভান্ডার হচ্ছে সরকার, রাষ্ট্র। তাহলে যে দেশে একজন মন্ত্রীকে এই শপথ কনস্টিটিউশনে নিতে হয়, যিনি তথ্য মানুষকে জানাবেন না, এরকম একটা পরিস্থিতিতে আপনাকে, আমাকে, আমাদের সহকর্মীদেরকে যে কিভাবে তথ্য সংগ্রহ করতে হয়, হয় আইনকে আমাকে ভঙ্গ করতে হবে অথবা একজন মন্ত্রীকে ভঙ্গ করতে হবে। যদি আপনি সব পাবলিক ইনফরমেশন চান, ফ্রি ফ্লো অফ পাবলিক ইনফরমেশন ছাড়া বলা হয় না। এটা একটা। 2, আরেকটা আছে আইন, সেই 1923 সালে, মনে আছে আপনাদের, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টটা ব্রিটিশ আমলে কেন হয়েছিল, এই রাজনৈতিক প্রেক্ষাপটটা বোঝা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার 1923 সালটা হচ্ছে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে অগ্নিযুদ্ধ বলা হয় তার মধ্যে পড়ে। তার বিরুদ্ধে টেররিস্ট রেভলিউশনারি মুভমেন্ট হচ্ছে, তার বিরুদ্ধে জনমত তৈরি হচ্ছে অনেক ব্যাপক হারে। এরকম সময় ব্রিটিশ কাউকে লক্ষ্য করে যে তাদের কিছু রাষ্ট্রীয় কর্মকর্তা বিপ্লবীদের সঙ্গে কিংবা কংগ্রেসীদের সঙ্গে, মুসলিম লীগের সঙ্গে, ফরওয়ার্ড সঙ্গে কিছু সম্পর্ক থাকবার কারণে ব্রিটিশ সরকারের, ভারতীয় ঔপনিবেশিক সরকারের অনেক তথ্য তাদেরকে বলে দিচ্ছে। তাদেরকে বলে দিবার কারণে এখানে ঔপনিবেশিক শাসনকে নির্বিঘ্ন রাখতে তাদের অসুবিধা হচ্ছে।
ফলে তারা এই আইনটা প্রণয়ন করেন, যদি পাবলিক ইনফরমেশন কোন ব্রিটিশ ভারতীয় কর্মকর্তা যদি অন্যদের কাছে ডাইভার্জ করে দিয়ে দেয়, তার শাস্তি হবে। সেই জন্য অর্থাৎ ফ্রি ফ্লো অফ পাবলিক ইনফরমেশনকে বন্ধ করবার জন্য এই অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট শুধুমাত্র সরকারি অফিসারদের জন্য, রাষ্ট্রীয় কর্মকর্তাদের বিরুদ্ধে আইন করা হয়। এরপর বাংলাদেশ তৈরি হয়েছে, মাঝখানে পাকিস্তান গেছে। দুইটা উপনিবেশ বিরোধী সংগ্রামের পরে স্বাধীন বাংলাদেশে সরকার একবার 1973 সালে আর 1978 সালে আইনটা অ্যামেন্ড করে। অ্যামেন্ড করার মধ্য দিয়ে এই আইনটা আগে ছিল, ব্রিটিশ আমলে ছিল, এটা প্রযুক্ত হচ্ছে সরকারি কর্মকর্তার উপরে, এখন এটা সাংবাদিকের উপরে। তাহলে একদিক থেকে মন্ত্রীরা যখন ওথ পত্র থাকে যে তিনি সরকারি পাবলিক ইনফরমেশন পাবলিক করবেন না, অন্যদিকে সাংবাদিকদের, সরকারি কর্মকর্তা তো বটেই, সাংবাদিকদের উপরে যখন তথ্য সংগ্রহ এবং প্রকাশ করা একটা আইনগত অপরাধ হিসেবে স্বীকৃত হয়, সেইখানে আপনি আমি যদি সাংবাদিকতা করতে চাই, তাহলে আবারও বলছি, লিপ্ততার সাংবাদিকতা করতে হবে। সেই সাংবাদিকতা শুধু তথ্য প্রদান নয়, তথ্য প্রদানের জন্য যে গণতান্ত্রিক পরিবেশ দরকার, এই উপনিবেশবাদী আইনের সমষ্টিক কুপ্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য প্রয়োজনে আপনাদেরকে সংঘবদ্ধভাবে নানান পথে সংগ্রামের দিকেও যেতে হবে। আমি এই কথাগুলি শেষ করব। এখনো পর্যন্ত আমাদের মন্ত্রী নতুন, অর্থাৎ তার প্রায় 40 বছর রাজনৈতিক জীবনে অত্যন্ত সজ্জন হিসেবে, সৎ রাজনীতিক হিসেবে তিনি পরিচিত ছিলেন। জনস্বার্থপরায়ণ রাজনীতির কথা তিনি ভাবেন। আপনি এই প্র্যাকটিসটা আশা করি অন্তত আগামী 3 বছরের মধ্যে উন্নতির দিকে যাবে না। আপনার প্রতি এই শুভেচ্ছা থাকলো। আর যদি আপনি সেটা করেন, আপনি আমাদের বন্ধু থাকবেন সর্বপ্রকার। আর না থাকলে আমাদেরকে দয়া করে সামরিক শাসকদের মতো রাস্তায় ছেড়ে দিলেন না। ধন্যবাদ। ধন্যবাদ নুরুল কবির ভাই। খুবই যৌক্তিক, এবং নুরুল কবির ভাইকে আমরা চিনি যে সাংবাদিকতার যে কোনো প্রয়োজনে, যে কোনো বিপদে উনি নিজের জীবনের ঝুঁকি নিয়েও ছুটে যান, সেরকম একজন সাংবাদিক। ধন্যবাদ। এখন আমরা যার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছিলাম, সম্মানিত তথ্যমন্ত্রী জনাব জহিরুদ্দিন স্বপন এমপি, স্যার আপনাকে বলার জন্য অনুরোধ করছি। মন্ত্রী মহোদয় বলার আগে আপনাদের রেগুলার প্রোগ্রামে আমরা একটা আলোচনার কথা বলেছিলাম এবং অনেকে আপনারা প্রশ্ন করার জন্য বলেছেন। আমার উত্তর ছিল, আজকে মন্ত্রী মহোদয় এসেছেন, প্রশ্ন তো তার কাছেই থাকবে, তা আপনার তিনি উত্তর দিবেন আর কি। কিন্তু ওই আলোচনার অংশটা আমরা মন্ত্রী মহোদয়ের বক্তৃতার পরে বলতে সভাপতি অনুমতি দিয়েছেন। নাগরিক প্ল্যাটফর্ম ERF এর সমঝোতা স্বাক্ষরের যে অনুষ্ঠানে আমি প্রথমেই ERF কে ধন্যবাদ জানাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। যে একটা আনুষ্ঠানিকতা, যান্ত্রিকভাবে যে মন্ত্রী থাকবেন তাকেই ডাকা বা তাকেই আসা বা তিনি যুক্ত হবেন, এটা এক ধরনের যান্ত্রিকতা। কিন্তু ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আপনাদের মতো এরকম একটা অনুসন্ধানী সাংবাদিকতার যে ফোরাম, সেখানে উপস্থিত হতে পারা এবং আপনাদের যে অনুসন্ধানী পেশাগত তৎপরতা, ব্যস্ততা, এবং তার সঙ্গে আবার যুক্ত হচ্ছেন নাগরিক ফোরাম, সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করছেন, সিপিডি। ফলে এটা একটা, আমি মনে করি যে খুব চিন্তা করার যারা করেন তাদের জন্য এটা একটা সুযোগ। এবং আমি সামান্য যেহেতু চিন্তা করার চেষ্টা করি, সেই অর্থে শুধু মন্ত্রী হিসাবেই নয়, একজন ব্যক্তি হিসাবেও আমি খুবই উপকৃত অনুভব করছি। এবং রিফর্ম ট্র্যাকার ও গণমাধ্যমের প্রাসঙ্গিকতা, এটাকেই আপনারা বেছে নিয়েছেন। এটাও একটা নবীন সরকারের একজন নবীন মন্ত্রী হিসাবে আমি মনে করি যে আমার জন্য এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তের জন্য।
কারণ একটু আগেই আমাকে ভাই দেখিয়েছেন যে ভাই দেখিয়েছেন যে মিডিয়া রিফর্ম কমিশন তারা যে প্রতিবেদন তৈরি করেছে এখন পর্যন্ত তার কোনোটাই বাস্তবায়ন করা হয়নি। রিফর্ম কমিশনের চেয়ারম্যান কামাল সাহেব আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, একেবারে ছোটবেলা থেকে আমরা বন্ধু। এটা নিয়েও কথাবার্তা কম বেশি বলার চেষ্টা করছি। আসলে এই পুরো পর্বটাই আমি ব্যক্তিগতভাবে বোঝার চেষ্টা করছি। দীর্ঘদিন যেহেতু রাজনৈতিক কর্মী হিসাবে রাজপথে ছিলাম, কখনোই যেহেতু আমি ক্ষমতা চর্চা করার সুযোগ অথবা দুর্ভাগ্য হয় নাই, সে কারণে আমার জন্য এটা একটা বোঝাবুঝির একটা সময়, এবং আমি একটু সময় দিচ্ছি। যেহেতু জ্ঞান বুদ্ধিও কম, অন্যরা হয়তো খুব দ্রুত বুঝতেন, আমার জ্ঞান বুদ্ধি কম থাকার কারণে আমি একটু সময় দিয়ে বোঝার চেষ্টা করছি। এবং আমি খুবই সৌভাগ্যবান যে দেবপ্রিয় দা, নুরুল কবির ভাই, তারপরে সিপিডির মতো অন্যান্য কর্মকর্তাবৃন্দ, আপনাদের মতো অনুসন্ধানী সাংবাদিকবৃন্দ, এবং বাংলাদেশের আরো অনেকেই যারা সবসময় পাওয়ারকে ক্রিটিক করেন এবং একটা ক্রিটিক্যাল চশমা দিয়েই সবসময় দেখার চেষ্টা করেন, এবং আপনাদের প্রত্যেকটা মন্তব্য এবং আপনাদের প্রত্যেকটা ক্রিটিসিজম অথবা আপনাদের প্রত্যেকটা মন্তব্য, এটা চলার পথে কিন্তু সরকারের জন্য হতে পারে একটা সম্পদ, যদি আমরা প্রোঅ্যাক্টিভলি নিই। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে, একদিকে সরকারের বাইরে থেকে যেমন এই এস্টাবলিশমেন্টের সব ধরনের ভুল নিয়ে কথা বলা যায় বা ভুল ধরা যায়, এবং এটা তো অবশ্যই যার চশমা যত বেশি পাওয়ারফুল সে তত বেশি গভীরভাবে এবং সূক্ষ্ম ভুলগুলিকে বের করতে পারবেন। যার চশমা যত বেশি কম পাওয়ারফুল সে হয়তো ভাষা সাধারণ সমস্যা নিয়ে কথা বলবেন। কিন্তু এটা তো একটা পার্ট, কিন্তু সমস্যার সমাধান করার যে প্রক্রিয়াটা, এই আবহাওয়া, এই জলবায়ু, এই মানুষ, এই ঐতিহ্য, এই সংস্কৃতি, এই বঙ্গোপসাগর, এই হিমালয়, এই ভারত, এই বার্মার বর্ডার, এই এখানে গুপ্তের খোঁজের আগমনের পরে এখানকার মানুষের ধর্মান্তরিত হওয়া, এই কংগ্রেসের স্বাধীনতা, সেই কংগ্রেস হওয়ার বিদায় নেওয়া, সেখানে আবার বিজেপি ক্ষমতায় আগমন, সেই উত্তাপ এখানে কিভাবে আসে, এবং সবটাই একটা নীরবে প্রবাহিত থাকে আমাদের এই জনগোষ্ঠীর মনোজগতের মধ্যে। এবং সেই মনোজগৎ থেকে বিচ্ছিন্ন হওয়ার তো কোনো উপায় নাই, এবং যাকেই এই সমাধান বের করতে হবে বা হয় তাকে খুব সঠিকভাবে কিন্তু এই বাস্তবতাটা বোঝার ব্যাপার থাকে। এখানে যদি খুব ভালো লেখাপড়ার সুযোগের কারণে সবসময় যদি হাউস লস, তারপরে আপনার ব্রিটিশ পার্লামেন্ট, তারপরে এই ধরনের এবং পৃথিবীর যত দামি 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 এবং সভ্যতার যত শিখণ্ডী আছে সেগুলিকে হাজির করলাম, খুব পরোক্ষভাবে বোধহয় এক ধরনের বিজ্ঞ হিসাবে হাজির করার একটা মনোযোগ কাজ করতে পারে। কিন্তু ওটার কোনো প্রায়োগিক মূল্য আছে কিনা সেটা হয়তো দেখা যায় যে ইগনোর হয়ে যেতে পারে। আমি দুটো দিকে খেয়াল রাখার চেষ্টা করছি বা করবো। আমি আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করবো যে অবশ্যই সর্বোচ্চ সমালোচনা, সর্বোচ্চ আপনাদের যা যা অনুসন্ধানী মন্তব্য সবগুলি আপনারা সরকারের কাছে তুলে ধরলে এটা সরকারের জন্য অনেক বড় উপকার। এবং ইতিমধ্যেই এবং সরকারের আগের যে চিন্তা ভাবনা যেখান থেকে আমরাও শিক্ষা নিয়েছি, এবং যেহেতু আমাদের দল এর আগেও বারবার ক্ষমতায় আমরা ছিলাম, ভুল এবং প্রশংসা দুইয়ের অভিজ্ঞতাই তো আমাদের আছে। বিশেষ করে 2024-এর 5ই আগস্টের যে পরিবর্তন এবং তখনকার যে দৃশ্যপট এবং এই মুহূর্ত পর্যন্ত তার যে আমাদের প্রত্যেকের চিন্তার মধ্যে সরাসরি অভিজ্ঞতা আমরা দেখেছি যে ভুল ভ্রান্তি কিভাবে আগমন ঘটে এবং তার পরিণামটা কতটা নির্মম হতে পারে, কতটা অসম্মান এবং অপমানজনক হতে পারে। এবং সেই একই চেয়ারে বসার পরে স্বাভাবিকভাবেই সামান্য যার চিন্তা শক্তি আছে তারা সকলেই এই ঘটনাগুলি থেকে শিক্ষা নেবেন। তো সেই কারণেই রিফর্ম ট্রাকার আমি মনে করি এটা একটা খুব গুরুত্বপূর্ণ মেকানিজম। প্রতিটি ক্ষেত্রে এই ট্রাকার হিসাবে যদি প্রত্যেকটা ক্ষেত্রেই যদি আমরা এটাকে একটা ইনএভিটেবল কম্পোনেন্ট হিসাবে যদি দাঁড় করানো যায় ডিসিশন মেকিং প্রসেসে, তাহলে কিন্তু
এটা সুফল কিন্তু অনেক ভালোভাবে পাওয়া সম্ভব। এবং এখনকার প্রযুক্তির যুগে এটা কিন্তু করাটাও খুব আগের থেকে অনেক বেশি সহজ হয়ে গিয়েছে, অনেক বেশি সহজ হয়ে গেছে। কারণ প্রযুক্তি এত ক্ষমতাবান, প্রযুক্তির এত আহ, সেবা দেওয়ার এত সুযোগ রয়ে গেছে, যেটাকে কিন্তু কাজে লাগানো সম্ভব। এবং সেই ক্ষেত্রে আমি বিনীতভাবে আপনাদেরকে জানিয়ে রাখছি, যেহেতু অন্যান্য সাংবাদিকতার ফোরামের মধ্যে আপনাদের এই ফোরামের একটা আলাদা বৈশিষ্ট্য আছে, আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করতে হয়, একটা লাইফ লাইন, রাষ্ট্রের এবং জনগণের লাইফ লাইন নিয়ে কাজ করতে হয়। সে কারণে আপনাদের সার্বক্ষণিকভাবে যে ট্রাক করা এটা এবং আপনাদের সেখান থেকে অভিজ্ঞতা নেওয়া, এটা আমাদের জন্য অনেক কাজে লাগবে, অনেক কাজে লাগবে।